গুঞ্জনের ঠোঁট জুড়ে তৃপ্তির হাসি ফুটে উঠল। 10,000 টাকার পরিমাণ খুব বেশি না হলেও এই মুহূর্তে তার কাছে 10,000 টাকা দিয়ে অন্তত কিছুদিন নিজের খরচ চালানো যাবে। তবে পুরো টাকাটা নিজের জন্য রাখতে মন সায় দিল না। ঢাকা আসতে বাবার অনেক টাকা খরচ হয়ে গেছে, ভর্তি থাকা, প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, সব মিলিয়ে মানুষটা কতটা কষ্ট করেছে সেটা গুঞ্জনের খুব ভালো করেই জানে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল কিছু টাকা বাবার কাছে পাঠিয়ে দিবে। যদিও সামান্য হলেও বাবার মুখে একটু হাসি ফুটে, সেটা হবে তার সবচেয়ে বড় পাওয়া। আর আজ থেকে টিউশনি খোঁজা শুরু করব। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। হঠাৎই সাজিয়ে ছুটে এসে খুশিতে গুঞ্জনকে শক্ত করে জড়িয়ে ধরল। ইয়েস, তুই পেরেছিস গুঞ্জনা, আমি জানতাম তুই পারবি। গুঞ্জন মুচকি হেসে সাজিয়াকে জড়িয়ে ধরল ও পরক্ষণেই তার কপাল কুঁচকে গেল। সাজিয়ার চোখে মুখে এক দুশ্চিন্তার ছাপ। গুঞ্জন আলতো সুরে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর? মুখটা হঠাৎ এমন গভীর করে নিলি কেন? সাজিয়া একবার চারপাশে তাকিয়ে আস্তে আস্তে বলল, প্রেম ভাইয়াকে তো তুই চিনিস না। গত 3 বছর ধরে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উনিই ছিলেন, কিন্তু এবার তুই ওনার 3 বছরের রেকর্ড ভেঙে দিলি। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলল সে। আমার কেন জানি মনে হচ্ছে না উনি এত সহজে বিষয়টা মেনে নেবেন। প্রেম ভাইয়া হার মানার লোক নয়। আমার খুব ভয় হচ্ছে। সামনে তোর জন্য কোনো ঝামেলা অপেক্ষা করছে না তো? সাজিয়ার কথা গুঞ্জনের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। বুকের ভিতর অজানা এক আশঙ্কা নাড়া দিলেও সে নিজের মনকে শক্ত করল। জীবনে এগাতে হলে বাধা আসবেই, আর সেই বাধাকে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মেয়ে গুঞ্জন কখনোই ছিল না। গুঞ্জন শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি নিজের যোগ্যতায় জিতেছি। এখানে ওনার হস্তক্ষেপ করার কোনো মানেই হয় না। আর আমি তো ওনার কোনো ক্ষতি করিনি। জীবনে হার জিত তো থাকবেই। আজ আমি জিতেছি, আগামী বছর হয়তো অন্য কেউ জিতবে। কথা শেষ হতে না হতেই তাদের সামনে এসে দাঁড়ায় মেঘা, তার সঙ্গে আরো 2 জন মেয়ে। মেঘার চোখ মুখ রাগে লাল হয়ে আছে, চোয়াল শক্ত, দৃষ্টি যেন আগুন ঝরাচ্ছে। মনে হচ্ছে সামান্য উস্কানিতেই সে বিস্ফোরিত হবে। মেঘাকে দেখে গুঞ্জন আর সাজিয়া দুজনেই থেমে গেল। গুঞ্জন মিষ্টি হেসে বলল, আপু কিছু বলবেন? কিন্তু মেঘা কোনো উত্তর দিল না। ধীর পায়ে গুঞ্জনের সামনে এসে এক ঝটকায় তার হাত থেকে ট্রফিটা কেড়ে নিল। প্রচণ্ড জোরে ট্রফিটা মাটিতে ছুঁড়ে মারল সে। ট্রফিটা মেঝেতে আছড়ে পড়ে গড়িয়ে গেল। চারপাশ নিষিদ্ধ হয়ে গেল। উপস্থিত সবার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেঘা রাগে কাঁপতে কাঁপতে গুঞ্জনের দিকে আঙ্গুল তুলে বলল, এই ট্রফিটা আমার প্রেমের হাতে ওঠার কথা ছিল। ওর জায়গায় তুই কিভাবে এটা পেলি? আমার প্রেম যখন এই সম্মান পায়নি, তখন এই ট্রফি আমি অন্য কারোর হাতে দেখতে চাই না, কারও না। শেষের কথাগুলো সে প্রায় চিৎকার করেই বলল। তার চোখে স্পষ্ট হিংসা, ক্ষোভ আর প্রিয় মানুষকে হারাতে দেখার অসহায় যন্ত্রণা একসঙ্গে জ্বলজ্বল করছে। চারপাশে সবাই দাঁড়িয়ে রইল, কেউ সাহস করে একটি কথাও বলল না। শুধু গুঞ্জন স্তব্ধ হয়ে ভাঙা টপিটার দিকে তাকিয়ে রইল। মেঘের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। চোখে মুখে স্পষ্ট অহংকার। গ্রাম থেকে উঠে এসেছে একটা
গৃহভূত। আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? দেখতে তো একদম কালী ভূতনির মতো। আর পোশাকের কি অবস্থা, দেখে একদম দাদিদের মতো লাগছে। এই চেহারা নিয়ে এসেছিস এত দামি ভার্সিটিতে পড়তে? মনে তো হচ্ছে তোর বাবা দিনমজুরি করে খায়। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই নিস্তব্ধ। কেউ কেউ অস্বস্তিতে একে অপরের মুখ চাওয়াচাই করছে, আবার কেউ মেঘার এমন অপমানজনক কথায় বিরক্ত হলেও কিছু বলার সাহস পাচ্ছে না। গুঞ্জন এতক্ষণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু নিজের পরিবার, নিজের গ্রাম আর নিজের গায়ের রং নিয়ে এমন অপমান সে আর সহ্য করতে পারল না। মুহূর্তের মধ্যেই তার চোখ দুটো রাগে রক্তিম হয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল। পরের মুহূর্ত ঠাস করে একটা চর বসিয়ে দেয় মেঘার গালে। মেঘা নিজের গালের হাত দিয়ে বিস্ফোরিত চোখে গুঞ্জনের দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতে পারছে না কেউ তাকে চর মারার সাহস দেখিয়েছে। চারপাশে উপস্থিত সবাই হতভম্ব, কেউ বিস্ময়ে মুখ হা করে তাকিয়ে আছে, কেউ মনে মনে গুঞ্জনের সাহস মুগ্ধ হয়ে গেছে, আবার অনেকে ভয়ে কাঁপছে। গুঞ্জন এক পা সামনে এগিয়ে এলো, তার চোখে ছিল আগুনের মতো তেজ আর কণ্ঠে দৃষ্টিতা। এই চওড়া আমার গায়ের রঙের জন্য নয়, এই চরটা আমার গায়ের রঙের জন্য নয়, আমার আত্মসম্মানকে অপমান করার শাস্তি। মনে রাখবেন, মানুষের সৌন্দর্য গায়ের রঙে নয়, তার চরিত্রে আর ব্যবহারে। কালো হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু নিজের অহংকার অন্ধ হয়ে অন্য মানুষকে ছোট করা অবশ্যই অপরাধ। সেই আঙ্গুল তুলে মেঘার দিকে তাকিয়ে আরো কঠিন কণ্ঠে বলে, আমার বাবা একজন দিনমজুর, আর এটাই আমার সবচেয়ে বড় গর্ব। কারণ সৎ পরিশ্রমের চেয়ে বড় পরিচয় আর কিছুই নেই। রোদে পুড়ে ঘাম জড়িয়ে নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি আমাদের মুখের হাসি ফোটান। আমার বাবাই আমার জীবনের প্রথম নায়ক, আমার অনুপ্রেরণা, আমার আইডল। আমি গর্বের সঙ্গে বলি, আমি একজন দিনমজুরির সন্তান, আর এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি গ্রামের মেয়ে, সেটা বলতে আমার একটু লজ্জা নেই, কারণ সেই গ্রামে আমাকে সততার, সম্মান আর নিজের অধিকার রক্ষা করতে শিখিয়েছে। কিন্তু আপনি এত বড় লোকের মেয়ে হয়েও মানুষকে সম্মান করতে শেখেননি। গুঞ্জনের কণ্ঠে আরো কঠিন হয়ে উঠল। আরো একটা কথা ভালো করে শুনে রাখুন, কারো ভালোবাসা, কারো সম্মান বা কারো সাফল্য জোর করে কেড়ে নেওয়া যায় না। আমি নিজের যোগ্যতায় এখানে দাঁড়িয়েছি এবং নিজের যোগ্যতায় ট্রফিটা জিতেছি, কারো দয়া বা পরিচয়ের ভরসায় নয়। তাই আমাকে নিয়ে কটূক্তি করার আগে নিজেকে একবার দেখে নেবেন। সে শেষবারের মতো মেঘের চোখে চোখ রেখে বলল, আজ শুধু একটা চর দিয়েছি, কারণ আপনার মুখের ভাষা সীমা ছাড়িয়েছিল। ভবিষ্যতে আবার আমার সম্মান, আমার পরিবার বা আমার গ্রাম নিয়ে একটা বাজে কথা বলবেন না। আমি চুপ করে অপমান সহ্য করার মেয়ে নই, নিজের সম্মান রক্ষা করতে জানি। ঠিক তখনই সেখানে প্রেম আসে, সাথে তার বাকি বন্ধুরা। প্রেমকে দেখেই মেঘা মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ল। ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, দেখো প্রেম, এই মেয়েটা আমাকে মেরেছে,
আমি তো শুধু তোমার হাত সহ্য করতে পারিনি, ওর হাতে এই ট্রফিটা একদমই মানাচ্ছিল না, তাই রাগের মাথায় ফেলে দিয়েছি। মেঘার কথা শুনে প্রেমের ঠোঁটের কোণে এক চিলতি অহংকারী হাসি ফুটে উঠল। সে একবার ভাঙা ট্রফিটার দিকে তাকালো, তারপর অবজ্ঞ ভরে বলল, তুই একদম ঠিক কাজ করেছিস মেঘা। প্রেম চৌধুরী কোনোদিন হারতে শেখেনি, আর আমার সামনে অন্য কারো জয় আমি মেনে নিই না। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই তাদের দেখছিল। প্রেম ধীরে গায়ে গুঞ্জনের সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝে মাত্র 1 হাত দূরত্ব। কিছুক্ষণ কোনো কথা বলল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে গুঞ্জনের চোখে চোখ রেখে তাকিয়ে রইল। তারপর গভীর রাগে কণ্ঠে বলে উঠল, কোন সাহসে আমার ফ্রেন্ডদের গায়ে হাত তুলছো তুমি? প্রেমের কণ্ঠের কঠোরতা শুনে গুঞ্জনের বুকের ভিতরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু সে নিজের দুর্বলতা প্রকাশ করল না। মুখের অভিব্যক্তি শক্ত রেখে সোজা হয়ে দাঁড়ালো, শান্ত অথচ দৃষ্টিকণ্ঠে বলল যে সাহসে একজন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষের নিজের সম্মান রক্ষা করে। সেই সাহসেই হাত তুলেছি। এক মুহূর্তে থেমে আবার বলল, আমি কাউকে আগে আঘাত করি না, কিন্তু কেউ যদি আমার পরিশ্রম, আমার প্রাপ্য আর আমার আত্মসম্মানকে অপমান করে, তাহলে চুপচাপ দাঁড়িয়ে দেখার মানুষও আমি নই। গুঞ্জনের কণ্ঠে এবার কঠোরতা স্পষ্ট হয়ে উঠল। আপনি হেরেছেন, সেটা আমার দোষ নয়। আমি নিজের যোগ্যতায় জিতেছি। আর আপনার ফ্রেন্ড সবার সামনে আমার ট্রফি ভেঙে আমাকে অপমান করেছে, তার জবাবেই দিয়েছি। তাই নিজের ফ্রেন্ডকে আগে সম্মান করতে শেখান, তারপর অন্যের কাছে হিসাব চাইতে আসবেন। গুঞ্জনের শেষ কথাটা যেন প্রেমের অহংকারের সরাসরি আঘাত করল। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করল। সে এক পা এগিয়ে এসে হুমকি মিশ্রিত কণ্ঠে বলল, আমার সামনে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? জানো আমি কে? গুঞ্জন একটু পিছিয়ে গেল না, বরং সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে প্রেমের দিকে তাকিয়ে বলল, মানুষকে পরিচয় দিয়ে নয়, চরিত্র দিয়ে চিনতে শেখানো হয়েছে আমাকে। তাই আপনি কে সেটা জানার আগ্রহ আমার নেই। চারপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা বিস্ময় এক অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কেউ ভাবতেও পারেনি প্রেম চৌধুরীর সামনে দাঁড়িয়ে কেউ এভাবে কথা বলার সাহস দেখাবে। প্রেম ঠোঁট পাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এই ভার্সিটিতে আজ পর্যন্ত কেউ প্রেম চৌধুরীর চোখে চোখ রেখে কথা বলেনি। সবাই মাথা নিচু করেই চলে। আর তুমি আমার সঙ্গে তর্ক করছো? গুঞ্জনের কণ্ঠে বিন্দুমাত্র ভয় নেই। মাথা নিচু করে চলা আর সম্মান করা এক জিনিস নয়। অন্যায়ের সামনে মাথা নত করা আমার স্বভাব নেই। প্রেম এবার রাগে মুঠে শক্ত করে ফেলল, তোমার সাহস তো কম নয়। নিজের ভালো মন্দ বুঝতে শিখিনি, মনে হচ্ছে ভুল বলছেন। আমি খুব ভালো করেই বুঝি কোনটা ভালো আর কোনটা অন্যায়। আর অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই সাহস লাগে। সেই সাহসটা আমার বাবা শিখিয়েছেন। তাই কারো ক্ষমতা, টাকা কিংবা নাম দেখে আমি সত্য কথা বলা বন্ধ করব না। বাবা শব্দটা উচ্চারণ করার সময় গুঞ্জনের চোখে এক অদ্ভুত দৃষ্টিতে ফুটে উঠল। প্রেম হঠাৎ গুঞ্জনের খুব কাছে এসে দাঁড়ালো। দুজনের মাঝে আরেক হাত দূরত্ব নেই।
এখন আজ প্রথম দিন বলে ছেড়ে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার আমার সামনে পড়লে কি হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। গুঞ্জনও এক চুলো পিছিয়ে গেল না, বরং নিজের জায়গায় অবিচল থেকে বলল, হুমকি দিয়ে যদি আমাকে ভয় দেখাতে চান তাহলে ভুল মানুষের সামনে দাঁড়িয়েছেন। আমি গ্রাম থেকে এসেছি ঠিকই, কিন্তু মাথা নত করতে শিখিয়ে আসিনি। নিজের সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত লড়তে শিখে এসেছি। সাজিয়ার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, বুকের ভিতরটা ধকধক করছে। সে জানে এই ছেলেটার রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে। এক মুহূর্তে দেরি না করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ ভাইয়া, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ও নতুন এসেছে, তাই আপনার সম্পর্কে কিছুই জানে না, না বুঝে কথা বলছে। প্লিজ ওকে ক্ষমা করে দিন। কথাগুলো বলেই সাজিয়া আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। দ্রুত গুঞ্জনের হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। গুঞ্জন সাজিয়ার মুখের আতঙ্ক দেখে আর কোনো কথা বলল না। প্রেম চৌধুরী স্থির দৃষ্টিতে গুঞ্জনের চলে যাওয়া দেখছিল। তার চোয়াল শক্ত হয়ে আছে, দুহাত মুঠো করে বাঁধা, চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল ভয়ঙ্কর হাসি। হিমশীতল কণ্ঠে সে বলল, তোমাকে আজ ছেড়ে দিলাম, কিন্তু মনে রেখো এই অপমানের মূল্য তোমাকেই সুদে আসলে শোধ করতে হবে। কয়েক সেকেন্ড থেমে সে আরও কণ্ঠে স্বরে করে বলল, তোমার এই ভার্সিটি জীবন যদি আমি নরকে পরিণত না করি তাহলে আমার নাম প্রেম চৌধুরী নয়। নীল আকাশ ভেসে বেড়ানো সাদা মেঘগুলো দিকে অন্যমনস্ক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। বিকালের স্লানি আলো জানালার ফাঁক দিয়ে এসে তার মুখে পড়লেও আজ সেই আলো যেন তার মন ছুঁতে পারছে না। বুকের ভিতরটা শূন্যতায় ভারী হয়ে আছে আজ। ভার্সিটিতে ঘটে যাওয়া আজকের ঘটনাগুলো বারবার মনে পড়ছে। অপমান, কষ্ট আর অচেনা শহরের নিঃসঙ্গতা মিলেমিশেই মনটাকে আরও বিষণ্ণ করে তুলছে। তার উপর হঠাৎ করেই ভীষণভাবে মনে পড়ছে বাবা মায়ের কথা। কত দূরে রেখে এসেছি তাদের, কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ছে তার ছোট্ট আদরের ভাইটাকে। বাড়ি থেকে বের হওয়ার সেই মুহূর্তটা যেন চোখের সামনে ভেসে উঠল। ছোট ছেলেটা তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, আপু তুই যাস না, তুই চলে গেলে আমি কার সাথে থাকব। সেই কান্না ভেজা মুখটা মনে পড়তে গুঞ্জনের বুকটা মোচড় দিয়ে ওঠে। অজান্তেই চোখের কোণে জমে ওঠা এক ফোঁটা অশ্রু। সে দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নেয়, যেন এই চোখের পানি সে কাউকে দেখাতে চায় না। ঠিক তখনই পিছন থেকে কেউ তার কাঁধে হাত রাখে। চমকে ফিরে তাকিয়ে দেখে সাজিয়া দাঁড়িয়ে আছে। গুঞ্জনের মুখের বিষণ্ণতা এক নজরেই বুঝে ফেলছে সাজিয়া। সাজিয়া মৃদু হেসে বলে, কিরে গুঞ্জন, তোর মন খারাপ? গুঞ্জন জোর করে ঠোঁটে এক চিলতি হাসি ফুটিয়ে চোখের ভেজা ভাবটা লুকানোর চেষ্টা করে না। তেমন কিছু না, আসলে আজ খুব করে বাবা মায়ের কথা মনে পড়ছে রে, আর তাদের থেকে বেশি মিস করছি আমার ছোট্ট আদরের ভাইটাকে। জানিস, বাড়ি থেকে বের হওয়ার সময় আমাকে এমন করে জড়িয়ে ধরে কেঁদেছিল, মন চাইছে এখনই ছুটে গিয়ে ওকে এই বুকে লুকিয়ে রাখি। শেষের কথাগুলো বলতে বলতেই গুঞ্জনের গলাটা ভারী হয়ে আসে।
চোখের কোণে আবার চিকচিক করে ওঠে অশ্রুবিন্দু। দূর আকাশের দিকে তাকিয়ে সে এক দীর্ঘশ্বাস ফেলে। কিছু দূরত্ব হয়তো পথ দিয়ে মাপা যায়, কিন্তু আপনজনদের থেকে দূরে থাকার কষ্ট, সেটা কোনো দূরত্বের হিসাব মানে না। অন্যদিকে প্রেম নিজের রুমে বসে আছে, চারপাশে নিস্তব্ধতা, অথচ তার ভিতরে যেন তাণ্ডব বয়ে যাচ্ছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে, কপালে রগ ফুলে উঠেছে, মুঠোবদ্ধ হাতের শিরেগুলো স্পষ্ট হয়ে উঠেছে, যেন নিজের রাগকে কোনো মতোই আটকে রাখার চেষ্টা করছে। বারবার তার চোখের সামনে ভেসে উঠছে সেই মেয়েটার চেহারা, গুঞ্জন, যে বিন্দুমাত্র ভয় না পেয়ে সবার সামনে তার চোখে চোখ রেখে কথা বলেছে। এই ভার্সিটিতে আজ পর্যন্ত কেউ প্রেম চৌধুরীর সামনে এভাবে দাঁড়ানোর সাহসই দেখায়নি। সবাই তাকে দেখলেই পথ ছেড়ে দিয়েছে, মাথা নিচু করে রেখেছে। অথচ গ্রামের সাধারণ একটি মেয়ে এসে তার সাথে টক্কর দিল। প্রেম তাচ্ছিল্যর হাসি হেসে বলে, খুব সাহস দেখিয়েছে গুঞ্জন, তাই না? আমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করার ফল কি হয় সেটা খুব শীঘ্রই বুঝতে পারবে। প্রেম চৌধুরী নিজের অপমানের কথা কখনো ভুলে যায় না। কথাগুলো বলেই সে টেবিলের উপর রাখা কাচের গ্লাসটা শক্ত হাতে চেপে ধরল। মুহূর্তেই গ্লাসটা তার হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। ভাঙা কাচের শব্দ পুরো রুমে কেঁপে উঠল। প্রেমের রাগের আগুন যেন এতটুকুই কোমল না। পরের দিন গুঞ্জন ভার্সিটিতে যায়। সবাই আর চোখে তাকিয়ে আছে তার দিকে। কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ আবার তাকে দেখেই চুপ হয়ে যাচ্ছে। গতকালের ঘটনা রেশ যে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে, সেটা বুঝতে আর বাকি রইল না গুঞ্জনের। এক মুহূর্তের জন্য বুকের ভিতরটা অস্তিত্ব মোচড় দিয়ে ওঠে। তবুও নিজের আত্মসম্মান আর দৃষ্টিটাকে আঁকড়ে ধরে মাথা উঁচু করে সামনে এগিয়ে চলল সে। কারো দৃষ্টিকে পাত্তা দেওয়ার মানুষ সে নয়। ঠিক তখনই একটা মেয়ে এসে তার পথ আটকে দাঁড়ালো। গুঞ্জন ভ্রু কুঁচকে তাকালো মেয়েটির দিকে। মেয়েটি কিছুটা কড়া সুরে বলল, প্রেম ভাইয়া তোমাকে ডাকছে। গুঞ্জনের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। একটুও বিচলিত না হয়ে সে শান্ত অথচ দৃষ্টিকণ্ঠে বলল, যার প্রয়োজন সে নিজেই আসবে। আমি কেন যাব? আমার তো ওনার কাছে কোনো প্রয়োজন নেই। কথাগুলো বলে আরও এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না গুঞ্জন। মেয়েটির পাশ কাটিয়ে স্বাভাবিক ভঙ্গিতে নিজের ক্লাসের দিকে হাঁটা দিল। আর এদিকে মেয়েটি যেন পুরোপুরি থমকে গেল, চোখে মুখে স্পষ্ট বিস্ময়। বিশ্বাসই করতে পারছে না পুরো ভার্সিটি যার এক ডাকে সবাই ছুটে যায়, সেই প্রেম চৌধুরীর ডাকে কেউ এভাবে নির্দ্বিধায় না বলতে পারে। হতভম্ব হয়ে গুঞ্জনের চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল, যেন তার মাথা কাজ করছে না। আকাশটা আজ যেন বড্ড অভিমানী। ধূসর মেঘে ঢেকে গেছে পুরো আকাশ, আর মৃদু শীতল বাতাস জানালার ফাঁক দিয়ে ক্লাসরুমে ঢুকেই সবাইকে এক প্রশান্তির ভাসিয়ে দিচ্ছে। প্রকৃতির এই স্নিগ্ধ আবহাওয়া মুহূর্তটাকেই আরও রোমাঞ্চকর, আরও অনুভূতিময় করে তুলছে। গুঞ্জন চুপচাপ নিজের বেঞ্চে বসে জানালার বাইরে দুলতে থাকা গাছগুলোর দিকে তাকিয়ে আছে। এখন অফ পিরিয়ড, তাই ক্লাসে তেমন কোনো
হইচই নেই। কেউ গল্পে ব্যস্ত, কেউ ফোনে, আবার কেউ ব্রেঞ্চে মাথা রেখে অলস সময় কাটাচ্ছে। ঠিক তখনই পাশে বসে থাকা সাজিয়া কুনুক দিয়ে গুঞ্জনকে হালকা ধাক্কা দিয়ে দুষ্টু হেসে বলল, আচ্ছা গুঞ্জন, তোর কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা শব্দটা কানে আসতেই গুঞ্জনের পুরো শরীর যেন কেঁপে উঠল। চোখের পলকেই হাসিটুকু মিলিয়ে গেল তার মুখ থেকে। বুকের ভিতরটা হঠাৎ করে চিনচিন করে ব্যথা করে উঠল, যেন বহুদিন আগের শুকিয়ে যাওয়া ক্ষতটাতে কেউ আবার নতুন করে হাত বুলিয়ে দিল। কিভাবে সে ভালোবাসার সংজ্ঞা দিবে? যে ভালোবাসাকে একদিন নিজের পৃথিবী ভেবেছিল, সেই ভালোবাসা তো তাকে নিঃস্ব করে দিয়ে, যার হাত ধরে আজীবন পথ চলার স্বপ্ন দেখেছিল, সেই মানুষটাতেই তো তাকে ছেড়ে দিল। বিশ্বাসের বিনিময়ে সে পেয়েছিল প্রতারণা, আর হৃদয় ভরা স্বপ্নের বদলে পেয়েছিল অসহায়হীন এক শূন্যতা। এক মুহূর্তের জন্য গুঞ্জনের চোখের সামনে ভেসে উঠল অতীতের কিছু ঝাপসা স্মৃতি এবং বিচ্ছেদের সেই নির্মম অধ্যায়। অজান্তেই তার আঙ্গুলগুলো মুঠো হয়ে এলো। বুকের ভিতরের কষ্টটা লুকানোর ব্যর্থ চেষ্টা করেও ঠোঁটের কোণে এক চিলতে ফিক হাসি টেনে সাজিয়ার দিকে তাকালো। কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না, ছিল শুধু হাজারটা না বলা যন্ত্রণার চাপ। গুঞ্জন কিছুক্ষণ নিঃশব্দ হয়ে রইল। জানালার ওপাশে জমে থাকা কালো মেঘের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো সে, যেন মেঘগুলোর ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে তার জীবনের কিছু তীক্ষ্ণ স্মৃতি। মৃদু বাতাস এসে তার কপালে এলোমেলো চুলগুলো উড়িয়ে দিচ্ছে, অথচ সে সেই দিকেই কোনো খেয়াল করল না। সাজিয়ে অবাক হয়ে গুঞ্জনের মুখের দিকে তাকিয়ে আছে। মাত্র একটা প্রশ্ন তো করছিল, অথচ সেই প্রশ্ন যেন গুঞ্জনের বুকের গভীরে চাপা পড়ে থাকা অসংখ্য অনুভূতিকে জাগিয়ে তুলছে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর গুঞ্জন মৃদু হেসে বলল, ভালোবাসা ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা পুরো সমুদ্র থেকেও বেশি। একজন মানুষের কাছে এর অর্থ এক এক রকম। কেউ ভালোবাসার মাঝে নিজের জান্নাত খুঁজে পায়, আবার কেউ সে ভালোবাসার কারণে নিজের পৃথিবীটা হারিয়ে ফেলে। সে একটু থামলো, দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, এক সময় আমিও বিশ্বাস করতাম ভালোবাসা মানে সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি। ভালোবাসা মানে একজনের হাত শক্ত করে ধরে জীবনের সব ঝড় ঝাপটা পেরিয়ে যাওয়া। মনে হতো পৃথিবীর সবাই ছেড়ে চলে গেলেও একজন মানুষ অন্তত কোনোদিনই ছেড়ে যাবে না। তার কাছে নিজের সব দুর্বলতা, সব কষ্ট, সব স্বপ্ন নির্দ্বিধায় তুলে দেওয়া বুঝি ভালোবাসা। গুঞ্জনের কণ্ঠটা ধীরে ধীরে ভারী হয়ে এলো, কিন্তু জীবনে আমাকে অন্য একটা শিক্ষা দিয়েছে। এখন বুঝি শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। ভালোবাসা মানেই বিশ্বাস, যে বিশ্বাস ভাঙার জন্য নয়। ভালোবাসা মানে সম্মান, যেখানে একজন আরেকজনকে ছোট করে না। ভালোবাসা মানে নিরাপত্তা, যেখানে ভয় নয় শান্তি খুঁজে পাওয়া যায়। ভালোবাসা মানে এমন একটা আশ্রয় যেখানে ক্লান্ত মানুষটা ফিরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। তার চোখের কোণে চিকচিক করে উঠল এক ফোঁটা জল, তবে সে সেটাকে গড়িয়ে পড়তে দিল না। সে সম্পর্ক বারবার চোখের পানি উপহার দেয়, যে সম্পর্ক আত্মসম্মান কেড়ে নেয়,
যে সম্পর্ক মানুষকে প্রতিনিয়ত ভিতর থেকে ভেঙে দেয়, আমি তাকে ভালোবাসি বলতে পারি না। কারণ ভালোবাসা কখনো কাউকে শেষ করে দেয় না। সত্যিকারের ভালোবাসা মানুষকে আরও শক্ত করে, আরও সুন্দর করে, আরও বাঁচতে শেখায়। গুঞ্জন আকাশের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করে, জানিস সাজিয়া, এখন আমার মনে হয় ভালোবাসা পাওয়ার চেয়ে সঠিক মানুষকে ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভুল মানুষকে ভালোবেসে মানুষ শুধু একজন মানুষকে হারায় না, হারিয়ে ফেলে নিজের হাসি, নিজের বিশ্বাস, নিজের সরলতা, এমনকি নিজের অস্তিত্বের একটা অংশ। সে একটা হেসে আবার বলল, তবুও আমি ভালোবাসাকে ঘৃণা করি না। কারণ ভালোবাসা কখনো খারাপ হয় না। খারাপ হয় কিছু মানুষ, তারা ভালোবাসার নামে অভিনয় করে মিথ্যা স্বপ্ন দেখায়। তারপর স্বার্থ ফুরিয়ে গেলে মানুষটাকে একা ফেলে চলে যায়। তখন মানুষ ভাবে ভালোবাসা মিথ্যে, অথচ মিথ্যে ছিল মানুষটা, ভালোবাসা নয়। গুঞ্জন ধীরে ধীরে চোখ নামিয়ে আনে, তারপর সাজিয়ার দিকে তাকিয়ে, আমার কাছে ভালোবাসা মানে এমন একজন মানুষ যার পাশে দাঁড়ালে বুক ভরা অস্থিরতা অশান্ত হয়ে যায়, যার সামনে নিজের দুর্বলতা লুকাতে হয় না, যে হাতটা ধরলে মনে হবে এই হাতটা আর কোনোদিনই ছেড়ে যাবে না। আর যদি সেই বিশ্বাসটাই না থাকে, তাহলে হাজারবার ভালোবাসি বললেও সেই সম্পর্কের কোনো মূল্য নেই। এতক্ষণ ধরে গুঞ্জনের প্রতিটি কথা নীরবে শুনছিল একজন। গুঞ্জনের কণ্ঠে ছিল না কোনো নাটকীয়তা, ছিল না কারো সহানুভূতি পাওয়ার আকুতি। তবুও তার প্রতিটি কথা অদৃশ্য তীরের মতো এসে বিঁধেছিল সেই মানুষটার হৃদয়ে গভীরে। অজান্তেই তার বুকের ভিতরটা কেমন ভারী হয়ে উঠল, উপলব্ধি করছে এই দৃষ্টচেতা। মেয়েটার চোখের আড়ালে লুকিয়ে আছে এক সমুদ্র সম কষ্ট। নিজের সমস্ত যন্ত্রণা বুকের গভীর বন্দি করে রেখে সে সবার সামনে শক্ত থাকার অভিনয় করে যায়, যেন ভেঙে পড়া তার জন্য নিষিদ্ধ। অদ্ভুত এক অনুভূতি তাকে গ্রাস করতে শুরু করলো। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল গুঞ্জনের দিকে। মৃদু বাতাস, উড়ে যাওয়া কয়েকটি এলোমেলো চুল, দূরে হারিয়ে যাওয়ার বিষণ্ণ দৃষ্টি, আর ঠোঁটের কোণে জোর করে ফুটিয়ে রাখা ক্ষীণ হাসি, সব মিলিয়ে মেয়েটাকে আজ অন্যরকম লাগছে। এ যেন কোনো বাহ্যিক সৌন্দর্যের মায়া নয়, এমন এক মায়া যা সরাসরি হৃদয়ে গিয়ে স্পর্শ করে। অজান্তেই সেই মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভব করলো মেয়েটার সরলতা, ব্যক্তিত্ব আর লুকিয়ে রাখা গভীর কষ্ট তাকে ধীরে ধীরে নিজের অদৃশ্য এক জগতে টেনে নিচ্ছে। এমন এক অনুভূতি যার নাম হয়তো এমনও সে জানে না, কিন্তু হৃদয়ের ইতিমধ্যেই সেই নামটি উচ্চারণ করতে শুরু করছে। গল্প প্রেমের গুঞ্জন, পর্ব 6 ও 7 চলবে।